ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা আক্রমণ, চড়া মূল্যের হুঁশিয়ারি আরাকচির। কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষের আশা রুবিওর। Expect to conclude it at the appropriate time here in a matter of weeks, not months. হরমুজকে ট্রাম্প প্রণালী আখ্যা মার্কিন প্রেসিডেন্টের, খুলে দিতে তেহরানকে ফের হুমকি। ক্ষুব্ধ হয়ে ন্যাটোর পাশে না থাকার ইঙ্গিত। They have to open up the Strait of Hormuz. NATO, I guess we don't have to be, do we? আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। ইরানের পশ্চিমাঞ্চলে কেরমানশাহ প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। কোম শহরেও আক্রমণ চালিয়েছে তেল আবিব। এসব হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে তেহরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছে। ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে আঙুল ট্রিগারে রয়েছে বলে জানান হাউথি মুখপাত্র। এদিকে ইরান যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পারস্য উপসাগরের কুল ঘেঁষে বুশেহর শহরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলেছে ইরান। শুক্রবার স্থাপনাটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইসরায়েল। এ নিয়ে তৃতীয়বার আক্রান্ত হল ইরান রাশিয়া যৌথ পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রটি। যদিও বিদ্যুৎ অবকাঠামোতে ৬ এপ্রিল পর্যন্ত হামলা না করার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইস্পাহানে আক্রান্ত হয়েছে দুটি ইস্পাত কারখানা। তেহরান, কোম ও কেরমানশাহেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। লেবানন লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের দ্রুত কর্মস্থল ছেড়ে যেতে সতর্কতা জারি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। পরমাণু স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এসব অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। এরই মধ্যে তেল আবিব ও পশ্চিম তীর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, ইরানি মিসাইলের খণ্ডাংশ তেল আবিবে অন্তত ১১টি স্থানে ছড়িয়ে পড়েছে। ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হাউতি মুখপাত্র ঘোষণা করেছেন, ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে তাদের আঙুল ট্রিগার পয়েন্টে রয়েছে। যদি নির্দিষ্ট শর্ত পূরণ হয় তারা সরাসরি সামরিক হস্তক্ষেপে নামতে প্রস্তুত। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপকে অন্যায়, দমনমূলক ও অযাচিত বলে অভিহিত করেন হাউতি মুখপাত্র। ইরান যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, স্থলবাহিনী ছাড়াই লক্ষ্যে পৌঁছাতে পারবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। চলতি সপ্তাহেই বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। মার্কিন সেনাদের রুখতে ১০ লাখের বেশি সেনা প্রস্তুত করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী আইআরজিসিতে যোগ দিতে তরুণদের ঢল নেমেছে। বিশেষজ্ঞদের মতে নিজেদের প্রতিরক্ষাকে জনযুদ্ধে রূপ দিতে চাচ্ছে ইরান। অন্যদিকে ইরান হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে সেনা সংকটের কথা স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হার মানতে নারাজ ইরানের প্রতিরক্ষা বাহিনী। মার্কিন সেনাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে প্রস্তুতি নিয়েছে তেহরান। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ফোর্স ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এমন ঘোষণার পরে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় ১০ লাখেরও বেশি ইরানি যোদ্ধাকে সংগঠিত করা হচ্ছে। বার্তা সংস্থাটি আরও জানায়, দেশটির হাজার হাজার তরুণ বাসিজ, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং সেনাবাহিনীর সদর দফতরে যুদ্ধে অংশগ্রহণের জন্য গণ আবেদন জমা দিচ্ছে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে যুদ্ধের ময়দানে বড় শক্তি হিসেবে দেখছে তেহরান। ইরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালী খোলা বা বন্ধ, উভয় পরিস্থিতির জন্যই তারা প্রস্তুত রয়েছে। ইরানের প্রাচুর্যের মধ্যে ইসরায়েলে দেখা দিয়েছে সংকট। ইরানের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে লড়াই সহ একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে অতিরিক্ত সেনার প্রয়োজনের কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। সামরিক মুখপাত্রের ভাষায়, নতুন প্রতিরক্ষা জোন তৈরি করতে বাড়তি সেনা অপরিহার্য, যা সরাসরি জনবল সংকটের ইঙ্গিত দেয়।
একদিকে জনবল ও প্রতিরোধে প্রস্তুত ইরান, অন্যদিকে বহুমুখী যুদ্ধচাপে ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘস্থায়ী প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে টিকে থাকতে কৌশল ও সম্পদ পুনর্বিন্যাস করতে হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানকে রাশিয়া কতটা সামরিক সহায়তা দিচ্ছে এ নিয়ে বাড়ছে আলোচনা। গোয়েন্দা তথ্য, ড্রোন প্রযুক্তি ও সীমিত সহায়তার ইঙ্গিত মিলছে, তবে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো লক্ষণ নেই মস্কোর। বিশ্লেষকদের মতে সহযোগিতা অব্যাহত থাকলেও সেটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত নয়। রাশিয়া ইরানকে কিছু সামরিক সহায়তা দিচ্ছে, সম্প্রতি এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এ সহায়তাকে অল্প বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন মস্কোর সহায়তা মূলত সীমিত পর্যায়ের, সেটা সরাসরি যুদ্ধের ফল বদলানোর মতো নয়। তবে এই সহযোগিতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে তথ্য ও প্রযুক্তি খাতে। রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি। লিয়ানা সিস্টেমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবস্থান শনাক্তে সহায়তা পাচ্ছে ইরান, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এছাড়া ইরানের খায়াম স্যাটেলাইট থেকেও তথ্য আদান প্রদানের সম্ভাবনার কথা বলা হচ্ছে। দশকের পর দশক ধরে রাশিয়া ইরানকে বিভিন্ন অস্ত্র সরবরাহ করে আসছে, যদিও বর্তমান সংঘাতে বড় ধরনের নতুন অস্ত্র সরবরাহের কোনো প্রমাণই নেই। তবে ইউক্রেন যুদ্ধে ইরানের দেওয়া শাহেদ ড্রোন ব্যবহার করে সেগুলো উন্নত করেছে রাশিয়া, যার কিছু প্রযুক্তি আবার ইরানের কাছেও ফিরে গেছে। ড্রোন হামলায় একসঙ্গে আসল ও ভুয়া ড্রোন পাঠানোর মতো নতুন কৌশল এই সহযোগিতারই অংশ। রাশিয়া ও ইরান নিজেদের কৌশলগত অংশীদার বললেও তাদের মধ্যে কোনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি থেকে লাভ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানোর কৌশলের কারণেই মস্কো সতর্ক অবস্থানে। তাই বর্তমান সহায়তাকে অনেকেই প্রতীকী সমর্থন হিসেবে দেখছেন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেল হ্যাকের দাবি করেছে ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা। প্যাটেলের কিছু ছবি ও নথিপত্র ইন্টারনেটে প্রকাশ করেছে তারা। হ্যাকার গোষ্ঠীটির নাম হান্দালা হ্যাক টিম। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানায় সফলভাবে হ্যাকের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এখন ক্যাশ প্যাটেলের নামও থাকবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা প্যাটেলের ব্যক্তিগত ইমেল হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইনে প্রকাশিত তথ্যগুলো সঠিক মনে হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এফবিআই। Political bias before the Constitution are grotesquely unfair for itself because again we do not want to লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার পরিবার। উপকূলীয় শহর তায়রের স্কুলগুলোতে গড়ে উঠেছে অস্থায়ী শরণার্থী শিবির। জীবনযাত্রার চরম সংকটে বাসিন্দাদের মাঝে বাড়ছে নিরাপত্তার শঙ্কা। স্কুলের করিডোরে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তবে পড়াশোনা করতে নয়, বরং ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচানোর তাগিদেই আশ্রয় নিয়েছে বিদ্যালয়ে। লেবাননের উপকূলীয় শহর তায়রের জাফারিয়া হাই স্কুলে শ্রেণীকক্ষের ফ্লোরে চাদর ও ম্যাট্রেস বিছিয়ে বানানো হয়েছে অস্থায়ী শরণার্থী শিবির। বাস্তুচ্যুত পরিবারগুলো স্কুলের ভেতরেই চালিয়ে যাচ্ছে নিত্যদিনের কাজ। 64 বছর বয়সী খাদিজা ইউসুফ জানান, মজতাল জাউন গ্রাম থেকে এসেছেন তিনি। ইসরায়েলি বিমান হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিমান হামলায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম, গ্রামে আর কেউ থাকেনি। আমি বের হয়ে দেখলাম বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। সিভিল ডিফেন্সের মাত্র 10 থেকে 15 জন লোক ছিল, তারা আমাকে অপেক্ষা করতে বলল। তারপর আবার বিমান হামলা শুরু হলো, আমি ভয়ে সরে গেলাম। দক্ষিণ লেবাননের অংশ দখল করে হিজবুল্লাহর সঙ্গে একটি বাফার জোন তৈরি করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। লিতানি নদীর দক্ষিণে সব বাসিন্দাকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণ পূর্বাঞ্চল এবং বৈরুত ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় নারী, শিশুসহ অন্তত 1000 মানুষ নিহত হয়েছেন। মানবিক বিপর্যয় আর নিরাপত্তা সংকটে জীবনযাপন করছেন লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দারা। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে, ইয়েলো লাইন ঘিরে সামরিক শক্তি জোরদার। পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে অভিযান। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় পেট্রোল ডিজেলের উপর শুল্ক কমিয়েছে ভারত সরকার। যুক্তরাষ্ট্রে জ্বালানি খরচ বাড়ার প্রভাব সরাসরি খাদ্য সরবরাহের উপর পড়ছে। ফ্রান্স ও চিলিতেও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জনজীবনে চাপ তৈরি হয়েছে।
জ্বালানি দামের ঊর্ধ্বগতির মুখে পেট্রোল ডিজেলের ওপর শুল্ক কমিয়েছে ভারত সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরবরাহ ঘাটতি হবে না এবং এভিয়েশন জ্বালানির দামও বাড়ানো হচ্ছে না। একই সঙ্গে ডিজেল রফতানি ও এভিয়েশন জ্বালানিতে অতিরিক্ত কর আরোপ করে রাজস্বে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে নয়াদিল্লি। ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের বাজারে তেল গ্যাসের দাম বাড়ছে দ্রুত। দেশটির বিশ্লেষকদের মতে জ্বালানি খরচ বাড়ার প্রভাব সরাসরি খাদ্য সরবরাহের ওপর পড়ছে। কফি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, মধ্যপ্রাচ্য সংঘাতের পর থেকে কফি পরিবহন, সংরক্ষণ ও সরবরাহ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই আমরা বাড়তি মূল্য ও পরিবহন খরচের মুখে পড়ছি। পাশাপাশি আন্তর্জাতিক বা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার খরচও বেড়ে গেছে। ইউরোপের দেশ ফ্রান্সের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। হাইব্রিড গাড়িতে ব্যয় বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে সাধারণ নাগরিকদের জীবন। গেল 10 দিনে গাড়ির জ্বালানির দাম প্রতি লিটার প্রায় 30 সেন্ট বৃদ্ধি পেয়েছে। লাতিন আমেরিকার দেশ চিলিতেও জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় জনজীবনে চাপ তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি দীর্ঘমেয়াদে বড় ধাক্কার মুখে পড়তে পারে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বৈশ্বিক অস্থিরতায় যখন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে বিভিন্ন দেশ, তখন কমানোর পথে হাঁটল পোল্যান্ড। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জ্বালানি তেলের উপর ভ্যাট ও ট্যাক্স কমানোর ঘোষণা দিয়েছেন। তবে সরকারের এই সিদ্ধান্তে ধসের মুখে পড়েছে দেশটির প্রধান তেল শোধনাগার কোম্পানি ওরল্যান। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাড়ছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা ঠেকাতে তেলের দাম কমানোর পদক্ষেপ নিয়েছে পোলিশ সরকার। বৃহস্পতিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, জ্বালানি তেলের ওপর ভ্যাট 23% থেকে কমিয়ে মাত্র 8% নামিয়ে আনা হবে। একই সঙ্গে এক্সাইজ ডিউটিও ইউরোপীয় ইউনিয়নের সর্বনিম্ন করা হবে। অতিরিক্ত মুনাফা করা জ্বালানি কোম্পানিগুলোর ওপর বিশেষ উইন্ডফল ট্যাক্স বসানোর পরিকল্পনাও করছে সরকার। আসন্ন ইস্টার ছুটির আগেই দেশের মানুষ প্রতি লিটার ডিজেলে অন্তত 32 সেন্ট কমে কিনতে পারবেন। আমরা চাই না যুদ্ধের প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে। সরকারের এই জনবান্ধব ঘোষণা দেশটির সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেও পুঁজিবাজারে লেগেছে বড় ধাক্কা। ঘোষণার পরপরই রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার কোম্পানি অরলেনের শেয়ারের দাম পড়ে গেছে 6% বেশি। এদিকে কম দামের সুযোগ নিতে প্রতিবেশী দেশের নাগরিকরা যাতে পোল্যান্ডে এসে তেল নিয়ে যেতে না পারে, সেজন্য বিশেষ কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিয়েছেন টাস্ক। প্রয়োজনে স্লোভাকিয়ার মতো দ্বৈত দাম নীতি অনুসরণের কথাও ভাবছে দেশটি, যেখানে বিদেশি লাইসেন্স প্লেটের গাড়ির জন্য তেলের দাম থাকবে বেশি। অন্তরা সেন, সময় সংবাদ। ইরান যুদ্ধের ঢেউ এবার থাইল্যান্ডের জেলে পল্লীতে। জ্বালানির দাম বাড়ায় ট্রলারে মাছ ধরতে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা। এরই মধ্যে প্রায় 60% ট্রলার বন্ধ হয়ে গেছে। সরকারি সহায়তা না এলে পুরো খাতই সংকটে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সামুদ সাখন ব্যাংককের অদূরের এই মৎস্য কেন্দ্রেই প্রতিদিন ভোরবেলা ভিড়তে থাকে ট্রলার। সাগর থেকে ধরা মাছ নামিয়ে এখান থেকেই সারা দেশে সরবরাহ করা হয়। কিন্তু এখন সেই চিরচেনা ব্যস্ততা কমে গেছে। জ্বালানির বাড়তি দামে জেলেদের কষ্ট বাড়ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাবে হঠাৎ করেই ডিজেলের দাম বেড়ে গেছে। সরকার আগে দাম নিয়ন্ত্রণে রাখলেও এখন বাজার ভিত্তিক মূল্য ছাড় দেয়ায় লিটার প্রতি প্রায় 40 বাত ছুঁয়েছে। ফলে ট্রলার চালাতে খরচ বেড়ে যাওয়ায় অনেকেই সমুদ্রে যেতে পারছেন না। জেলেরা বলছেন, জীবিকা নির্বাহে এখন ধীর গতিতে নৌকা চালানো বা কম সময় মাছ ধরার মতো কৌশল নিতে হচ্ছে। কিন্তু এতে মাছের পরিমাণ কমে যাচ্ছে, আয়ও কমছে। এরই মধ্যে প্রায় 60% ট্রলার বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি না বদলালে বাকিরাও থেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আগে নির্দিষ্ট পরিমাণ জ্বালানির খরচ দিতাম, কিন্তু এখন দাম বেড়ে যাওয়ায় আমরা ধীরে নৌকা চালানোর চেষ্টা করছি। এতে করে মাছের পরিমাণও কমে যাচ্ছে। এভাবে আমরা বাঁচতে পারবো না। প্রতিদিন প্রায় 800 টন মাছ রফতানির এই বাজার থাইল্যান্ডের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু জ্বালানির সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি আর অনিশ্চয়তায় পুরো খাতই ঝুঁকির মুখে। জেলেরা বলছেন, দ্রুত সহায়তা না এলে বহু বছরের এই শিল্প হঠাৎ করেই থমকে যেতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ।
গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দখলকৃত পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে হামলা। গাজা উপত্যকায় ইয়েলো লাইন নামে পরিচিত সীমারেখাকে স্থায়ী রূপ দিচ্ছে নেতানিয়াহু বাহিনী, যা উপত্যকায় দখলদারদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করছে। অন্যদিকে পূর্ব জেরুজালেমে উচ্ছেদ অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় থামছে না সহিংসতা। গাজা সিটির তুফাহ এলাকায় একটি ফিলিস্তিনি গোষ্ঠীকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় তুলকারেম শহরে গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া নবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গোপন অভিযানের সময় এক ফিলিস্তিনিকে গুলি করে অপহরণ করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা নিউজ। গাজা উপত্যকায় ইয়েলো লাইন নামে পরিচিত সীমারেখাকে কার্যত স্থায়ী রূপ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। শুরুতে এটিকে সাময়িক ব্যবস্থা হিসেবে দেখানো হলেও বাস্তবে এটি এখন স্থায়ী বিভাজন রেখায় পরিণত হচ্ছে, যা গাজার ভেতরে ইসরায়েলি নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটসের প্রতিবেদনে বলা হয়, এই লাইন বরাবর 32টি সামরিক অবস্থান গড়ে তোলা হয়েছে এবং অন্তত 17 কিলোমিটার জুড়ে নির্মাণ করা হচ্ছে স্থল প্রতিরক্ষা দেয়াল। ইয়েলো লাইন এখন গাজায় ইসরায়েলি সেনা মোতায়েন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার আশেপাশে নিয়মিত সামরিক অভিযান চালাচ্ছে দখলদাররা। জাতিসংঘের মানবাধিকার অফিস জানায়, গেল সপ্তাহে দখলকৃত পূর্ব জেরুজালেমের সিলুয়ান এলাকা থেকে অন্তত 16টি ফিলিস্তিনি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করেছে ইসরায়েলি বাহিনী। এমন উচ্ছেদ অভিযানে আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারগুলো, যা এলাকায় তীব্র মানবিক সংকট তৈরি করছে। জাতিসংঘ দপ্তর বলছে, জেরুজালেমের পুরনো শহরের আশেপাশের এলাকায় ইসরায়েলিদের বসতি স্থাপনের জন্য পরিকল্পিত প্রক্রিয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজায় যুদ্ধ, অবরোধ আর জ্বালানি সংকটে নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম আকাশছোঁয়া। বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে। পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় ভরসা হয়ে উঠেছে স্যুপ কিচেন। গাজার খান ইউনিসে অস্থায়ী তাঁবুতে বসবাস করা 48 বছর বয়সী রেনিয়া আবু রিদা গত কয়েক সপ্তাহে উপত্যকায় খাদ্যের দাম এতটাই বেড়েছে যে পরিবারের জন্য সাধারণ খাবার জোগাড় করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। মেয়েরা মুরগির মাংস চাইলে 48 শেকেল দিয়ে কেনা সম্ভব নয় বলে নিজের অপারগতা প্রকাশ করেন। ফলে অনেক সময় আগের দিনের বেঁচে থাকা খাবারেই চলছে তাদের দিন। সবজি বিক্রেতারা জানান, দোকানে অনেক পণ্যই এখন পাওয়া যাচ্ছে না। যেগুলো আছে সেগুলোর দাম এত বেশি যে ক্রেতাদের কাছে বলতেও অস্বস্তি হয়। বাজারে সরবরাহ কমে যাওয়া এবং অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা প্রায় ভেঙে পড়েছে। আমি নিজেই লজ্জা পাই নাগরিকদের বলতে। 1 কেজি টমেটোর দাম 20 শেকেল, কখনো 25 শেকেল, আর 1 কেজি শসা 10 শেকেল। এসব বলতে আমার সত্যিই লজ্জা লাগে। বাজার যখন নাগালের বাইরে, তখন অনেকের জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে স্যুপ কিচেন। প্রতিদিন লাইনে দাঁড়িয়ে অনেকে অপেক্ষা করেন যেন অন্তত কিছু খেয়ে বেঁচে থাকা যায়। এই স্যুপ কিচেনগুলো এখন হাজারো মানুষের জন্য জীবন রক্ষাকারী। এখানে সেখানে কিছু স্যুপ চিকেন আছে, মেয়েরা সেখান থেকে খাবার নিয়ে আসে। এটা গত রাতের অংশ, আমরা নিয়ে এসে রেখে দিয়েছিলাম আজ দুপুরে খাওয়ার জন্য। গাজার বাসিন্দারা বলছেন, ইসরায়েলি বিধিনিষেধ, জ্বালানি সহ বিভিন্ন পণ্যের ঘাটতি এবং আঞ্চলিক সংঘাতের প্রভাবে দাম বেড়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে তারা পণ্য প্রবাহ চালু রেখেছে এবং হামাস পরিস্থিতি থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে, যদিও এ অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। এদিকে স্থানীয় প্রশাসন বাজারে মূল্য নিয়ন্ত্রণে হস্তক্ষেপের কথা জানিয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনে নজিরবিহীন হামলা রাশিয়ার। সামরিক সরঞ্জাম ও তেল স্থাপনায় পাল্টা আঘাত কিয়েভের। যুদ্ধবন্ধে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। চলমান সহিংসতা বহুমুখী রূপ ধারণ করেছে। একদিকে জান্তা বাহিনী, অন্যদিকে গণতন্ত্রপন্থী শক্তি। এছাড়া দীর্ঘদিনের জাতিগত সশস্ত্র গোষ্ঠীও আছে। একই ফ্রন্টে লড়াই করেও আবার একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরছে অনেক গোষ্ঠী। তাই কার বিরুদ্ধে কে যুদ্ধ করছে, এই প্রশ্নের উত্তরই হয়ে উঠেছে বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে জটিল হিসেব।
2021 সালে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরই সংঘাতের সূত্রপাত। গ্রেপ্তার করা হয় নির্বাচিত নেত্রী অং সান সুচিকে। এরপর দেশ জুড়ে শুরু হওয়া গণবিক্ষোভ দ্রুতই সশস্ত্র প্রতিরোধে রূপ নেয়। সামরিক বাহিনী এখনও সবচেয়ে শক্তিশালী পক্ষ। বিমান হামলা, ড্রোন ও ভারী অস্ত্রে সজ্জিত হয়ে তারা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। অন্যদিকে অভ্যুত্থানের পর গঠিত ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের অধীনে তৈরি হয় পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ। তৎকালীন বিক্ষোভকারীদের নিয়ে গড়ে ওঠা এই বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সমন্বয়ের অভাব, অস্ত্র সংকটে তাদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে বলে মত বিশ্লেষকদের। দীর্ঘদিনের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো এই যুদ্ধে বড় ফ্যাক্টর। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, আরাকান আর্মি, কারেন ন্যাশনাল ইউনিয়নের মতো গোষ্ঠীগুলো অনেক ক্ষেত্রে জান্তার বিরুদ্ধে লড়াইয়ে পেয়েছে ব্যাপক সাফল্য। তবে তাদের সবার লক্ষ্য এক নয়। কেউ চায় স্বায়ত্তশাসন, কেউ আলাদা রাষ্ট্র, আবার কেউ কৌশলগত সুবিধা নিয়ে দর কষাকষিতে ব্যস্ত। এর পাশাপাশি তৈরি হয়েছে নতুন প্রজন্মের ছোট ছোট প্রতিরোধ গোষ্ঠীও। তারা শুধু সামরিক শাসনের পতনই নয়, পুরো রাজনৈতিক কাঠামোকেই বদলাতে চায়। এসব গোষ্ঠী মিলে স্প্রিং রেভলিউশন অ্যালায়েন্স গঠন করলেও বাস্তবে জোটগুলোর অবস্থা খুবই নাজুক। তারা নিজেদের মধ্যে লড়াই আর সংঘর্ষে লিপ্ত হয়ে মূল লক্ষ্য থেকে অনেকটাই সরে যাচ্ছে বলে মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের ৮১তম সশস্ত্র বাহিনী দিবসে সামরিক কুচকাওয়াজে শক্তি প্রদর্শন করেছে জান্তা সরকার। এরপরে সামরিক নেতৃত্বে রদবদলের গুঞ্জন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধান মিন অং হ্লাইং দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন। ক্ষমতার ভেতরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। মিয়ানমারের রাজধানী নেপিদোতে ৮১তম সশস্ত্র বাহিনী দিবসে বিশাল সামরিক কুচকাওয়াজে শক্তি প্রদর্শন করে জান্তা সরকার। ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, কামান ফায়ার আর নিয়ন আলোয় যুদ্ধবিমান ও হেলিকপ্টারের ফ্লাইওভার সব মিলিয়ে ছিল শক্তির প্রদর্শনী। পদকখচিত পোশাকে ওপেন টপ লিমোজিনে করে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। তবে এই আনুষ্ঠানিকতার মাঝেই সামনে আসে বড় বার্তা। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, কুচকাওয়াজের পরেই সামরিক নেতৃত্বে রদবদল হতে পারে। উপসেনাপ্রধান সোয়ে উইন এক বৈঠকে নেতৃত্ব পরিবর্তনের কথা উল্লেখ করে ইঙ্গিত দিয়ে বলেন, ক্ষমতার ভেতরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই পরিবর্তনের সময়টাও তাৎপর্যপূর্ণ। স্থানীয় সময় সোমবার বসতে যাচ্ছে নতুন সংসদ। সেখানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। বিশ্লেষকদের মতে, সেনাপ্রধান মিন অং হ্লাইং দীর্ঘদিন ধরেই এই পদে যাওয়ার চেষ্টা করছেন। সাম্প্রতিক নির্বাচনে সেনা সমর্থিত দলের জয় সেই পথকেই আরও মসৃণ করেছে। যদিও ভাষণে সম্ভাব্য পরিবর্তন নিয়ে নীরব ছিলেন মিন অং হ্লাইং, তবুও 2021 সালের অভ্যুত্থানকে ন্যায্য বলে আবারও দাবি করেন তিনি। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা জাতীয় স্বার্থে সহযোগিতা বলেও ব্যাখ্যা দেন। সব মিলিয়ে কুচকাওয়াজ শুধু শক্তি প্রদর্শনী নয়, মিয়ানমারের ক্ষমতার ভেতরে এক নিয়ন্ত্রিত রূপান্তরের বার্তাও বহন করছে। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। একই সঙ্গে সুমি, দিনিপ্রোপেট্রোভস্ক এবং জাপোরিজিয়া অঞ্চলেও একাধিক এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় রুশ সেনারা। বিশেষ করে সীমান্তবর্তী ও ফ্রন্টলাইনের কাছে অবস্থিত জনবসতিতে হামলা বাড়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাল্টা প্রতিক্রিয়ায় রুশ সেনা ও সামরিক সরঞ্জামের অন্তত 5টি ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে কিয়েভ। এছাড়া বাল্টিক সাগর উপকূলে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল রফতানি টার্মিনালে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির জেনারেল স্টাফ জানান, ড্রোন হামলায় রাশিয়ার অন্তত 5টি তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 40% তেল রফতানি আয় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতাকে গুলিয়ে ফেলা যুক্তরাষ্ট্রের ভুল অবস্থান বলে মন্তব্য করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা এখনও যথেষ্ট সুযোগ রয়েছে। তবে ওয়াশিংটন ইস্যুটিকে এককভাবে ইউক্রেন সংকটের সঙ্গে বেঁধে দিচ্ছে। এতে শুধু রাশিয়া নয়, মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন পেসকভ। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন প্রেসিডেন্ট। ফ্রান্সে অনুষ্ঠিত G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ।
দক্ষিণ তানজানিয়ায় ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানায় নিহতের মধ্যে ১ বছরের এক শিশুও রয়েছে। ভুক্তভোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এরই মধ্যে আবহাওয়া বিভাগ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পূর্ব আফ্রিকার অন্যান্য দেশেও বন্যা ও ভূমিধসে হতাহতের সংখ্যা বাড়ছে। প্রতিবেশী কেনিয়ায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। বন্যা এখনও ২১টি জেলায় বিপর্যয় সৃষ্টি করছে। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি সেবা বাহিনী। এই মাসে পূর্ব ইথিওপিয়াতেও ভূমিধসে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ায় আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় নারেল। গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন অনেকে। শুক্রবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের এক্সমাউথে আঘাত হানে নারেল। একটি আশ্রয়কেন্দ্রের ছাদ উড়ে যাওয়ায় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির জ্বালানি খাতে বড় ধরনের বিঘ্ন ঘটে। জ্বালানি উৎপাদক কোম্পানি শেভরন জানায়, এলএনজি প্রকল্পে উৎপাদন ব্যাহত হওয়ায় তা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। গ্যাস প্ল্যান্টেও উৎপাদন ব্যাহত হয়। সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। ভারী বৃষ্টিতে দুবাইয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয় দেশটিতে। এতে সড়কে পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। শারজাহ ও আজমানগামী বাস সার্ভিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় সমুদ্র সৈকত এড়িয়ে চলার পাশাপাশি নিরাপত্তার নির্দেশনা মেনে চলতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। গত বুধবার থেকে দেশটিতে বৃষ্টিপাত দেখা দিয়েছে। এদিকে বজ্রপাতে দুবাইয়ে কেঁপে উঠল বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। সামাজিক মাধ্যম বুর্জ খলিফায় বজ্রপাতের দৃশ্য দেখা গেছে। প্রবল ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ায় অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুবাইতে। পুলিশ ও উদ্ধারকারী দলগুলো সড়ক থেকে পানি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। আবহাওয়া দফতর জানায়, বজ্রসহ বৃষ্টিপাত, ধূলিঝড় আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। পেরুর ঐতিহাসিক শহর কাজামার্কায় ধসে পড়েছে প্রায় ২৫০ বছরের পুরানো একটি ঐতিহ্যবাহী ভবনের অংশ। মঙ্গলবার কাজামার্কা শহরে ১৭৯২ সালে নির্মিত ভিলানুয়েভা ম্যানশনের একটি দেয়াল ও ছাদের অংশ ধসে পড়ে। পেরুর সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটির সামনের দেয়াল ইতোমধ্যে হেলে পড়েছে এবং পুরো কাঠামো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই ভবনটি ছিল ঊনবিংশ শতাব্দীর শুরুতে কাজামার্কার স্বাধীনতার ঘোষণার স্থান। ফলে এর ক্ষতি শুধু স্থাপত্য নয়, জাতীয় ইতিহাসেরও বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সময়। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাত্র ১ মাস বাকি। মমতার দল তৃণমূল কেন্দ্র সরকারের বাংলা বিরোধী মনোভাব ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে মরিয়া। অন্যদিকে দলটির বিরুদ্ধে দুর্নীতি, অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে মাঠে নেমেছে বিজেপি। আগামী ২৩ ও ২৯ এপ্রিলের ব্যালট যুদ্ধে শেষ হাসি কে হাসবে তা নিয়ে এখন রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধী মনোভাবকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সেই সঙ্গে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতেও মরিয়া মমতার দল। অন্যদিকে টানা ৩ মেয়াদের ক্ষমতায় থাকা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, সংখ্যালঘুদের সুযোগ সুবিধা, অতিরিক্ত গুরুত্ব দেয়া এবং অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে মাঠে নেমেছে বিজেপি। বামফ্রন্ট আর কংগ্রেস এই দুই রাজনৈতিক দলও প্রচারে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করেছে প্রায় একই ইস্যু। এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সাবেক তৃণমূল নেতা হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ ইস্যুতে আলোচনায় আসা এই নেতা এখন মমতার কট্টর বিরোধী হিসেবে পরিচিত। রাজ্যের বেশ কিছু মুসলিম ভিত্তিক দলের সঙ্গে জোট বেঁধে তিনি মূলত তৃণমূলের ভোট ব্যাংকে ভাগ বসানোর লক্ষ্যে এগোচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের বিধানসভা নির্বাচনে দুর্নীতি, উন্নয়ন কিংবা প্রতিষ্ঠান বিরোধী হওয়ার বাইরেও ভোটারদের বড় অংশই অনেক ক্ষেত্রে দাঁড়াবেন ধর্মীয় মেরুকরণের পক্ষে অথবা বিপক্ষের অবস্থানের ওপর। কে কিরকম ভাবে ধর্মাচরণ করবে, কে কি খাবে, কে কি পোশাক পরিচ্ছদ পরবে, এটা তো নির্দেশ দেওয়ার কারোর ক্ষমতা নেই। সেগুলো যারা দিচ্ছে তাদেরকে বলা হোক যে তারা পক্ষপাত দুষ্ট। যারা মানুষকে
জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে ভাগ করার চেষ্টা করছেন বাংলার মানুষ। এবারে তাদের ছুড়ে ফেলে দেবে। হিন্দু মুসলিম বিভেদ ছেড়ে দিয়ে বাংলাকে বাঁচাও, বাংলার সভ্যতাকে বাঁচাও, এটাই আমি চাইবো। যে যত বেশি ধর্মীয় ভাবে আপনাকে আমাকে দুর্বল করে ইভিএম বোতাম টেপা পর্যন্ত নিয়ে যেতে পারবে, তার তত বেশি রাজনৈতিক ফায়দা এই বাংলায় ইদানিং শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সবশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল 2021 সালে। শেষ পর্যন্ত বিজেপিকে হারিয়ে ক্ষমতায় টিকে থাকে তৃণমূল কংগ্রেস। 294 আসনের এই বিধানসভা যুদ্ধে তৃণমূল, বিজেপি ও বামফ্রন্ট সব আসনে প্রার্থী দিলেও কংগ্রেস ও জনতা উন্নয়ন পার্টি কিছুটা কৌশলী অবস্থানে রয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে শপথ বাক্য পাঠ করান। 35 বছর বয়সী এই নেতার উত্থান নেপালি রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও অভিজাত শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের কাছে তার পরিবর্তনের প্রতিশ্রুতি বেশ সাড়া ফেলেছে। নির্বাচনে তিনি সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বড় ব্যবধানে পরাজিত করেন। প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহের পাশাপাশি এদিন আরও 14 জন মন্ত্রী শপথ নেন। আরএসপি সহ সভাপতি স্বর্ণিম ওয়াকলে অর্থমন্ত্রী এবং জেনজি আন্দোলনে পরিচিত পাওয়া সুদান গুরুং স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এছাড়া শিশির খানালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি স্কটিশ পার্লামেন্ট পরিদর্শন করেছে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন স্কটল্যান্ডের একটি প্রতিনিধি দল। এ সময় তাদের স্বাগত জানান স্কটিশ পার্লামেন্টের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সাল চৌধুরী এমবিই। সাক্ষাৎকালে স্কটল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পড়াশোনা শেষে কাজের সুযোগ এবং বর্তমান চাকরি সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। একই সঙ্গে স্কটল্যান্ডের বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কমিউনিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইতিবাচক অবদানের বিষয়টিও তুলে ধরা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপির মালদ্বীপ শাখা। স্থানীয় সময় শুক্রবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস.এম. জিলানী। এ সময় স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। আলোচনা পর্ব শেষে ছাত্র জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আজকে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করি, দল বিএনপি সবসময় বাংলাদেশের যখন দূর সময় অনুরোধ করছি। ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের 40টি দেশের কনসাল জেনারেল ও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতিতে এই জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপনে 26শে মার্চ ইতালির মিলানে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। বিশাল আয়োজনে অংশ নেন 40টি দেশের কনসাল জেনারেল ও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি। বিপুল সংখ্যক আন্তর্জাতিক কূটনীতিকের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি করে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। এই ধরনের অনুষ্ঠান যেটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বহন করে, আশা করি আমাদের কৃষ্ণ কালচার সমৃদ্ধ রাখতে এবং বিচরণ করতে এই ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে। All the consul general and all the honorary consul and 40 consul general join our program. ইতালি বসবাসরত বিভিন্ন দেশের কনসুলেটকে দাওয়াত করে আজকের এই প্রোগ্রাম ফলপ্রসূ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কনসুলেট মিলানকে। অনুষ্ঠানের শুরুতে মিলানে নিযুক্ত কনসাল জেনারেল রফিকুল আলম আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। তুলে ধরেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বৈশ্বিক সুসম্পর্কের কথা। স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বগাথা, আধুনিক বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের পক্ষে সমর্থন ও ভোট চান কনসাল জেনারেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান সিটি কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভাসালো, লুম্বার্দিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা, প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সময় সংবাদ, ইতালি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশি কর্মী বাচ্চু মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা আল খার্স শহরের একটি মসজিদে তার প্রথম জানাজা হয়। এতে বহু মুসল্লি অংশ নেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন তারা। পরে স্থানীয় কবরস্থানে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন। বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আজকে 27 মার্চে বাচ্চু মিয়ার দাফন কার্য সম্পন্ন হয়েছে। মাননীয় রাষ্ট্রদূত এখানে উপস্থিত আছেন। নাসাফা কবরস্থানের সময় জাপানের চিড়িয়াখানায় মা হারানো বানরছানা পাঞ্চ ফিরেছে স্বাভাবিক জীবনে। পরিচর্যাকারীরা জানান, পুতুল জড়িয়ে রেখে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো বানরটি ধীরে ধীরে নিজের দলের সঙ্গে মিশতে শুরু করেছে। তবে বানরটি জনপ্রিয়তার জেরে দর্শনার্থীর ঢল সামলাতে বিপাকে পড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চালু করা হয়েছে নতুন নিয়ম। জাপানের টোকিও থেকে কিছুটা দূরে অবস্থিত ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় পাঞ্চ নামের বানর ছানার কোনো বন্ধু ছিল না। জন্মের পরপরই ছেড়ে যায় তার মা। পাঞ্চের মা না থাকায় চিড়িয়াখানার কর্মীরা বানর ছানাটিকে একটি পুতুল ওরা রংটাং উপহার দেন। সেই পুতুল জড়িয়ে থাকা পাঞ্চের ছবি ভাইরাল হলে বিশ্বজুড়ে পরিচিতি পায় ছোট্ট এই প্রাণীটি। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে বানরটি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, পাঞ্চ ধীরে ধীরে অন্য বানরদের সঙ্গে মিশতে শুরু করেছে। এখন সে নিজ থেকেই এগিয়ে গিয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ করছে, এমনকি খেলাধুলাও করছে। পরিচর্যাকারীদের মতে এটি তার স্বাভাবিক বিকাশের ইতিবাচক লক্ষণ। পাঞ্চ ধীরে ধীরে অন্য দলের সঙ্গে মিশে যাচ্ছে। আগে সে ভয় পেত, সবসময় পুতুলটা ধরে রাখত। এখন সে নিজে থেকেই অন্য বানরদের কাছে যাচ্ছে, যোগাযোগ করছে, এমনকি একসঙ্গে খেলছেও। তবে পাঞ্চের জনপ্রিয়তা এখন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। শত শত দর্শনার্থী প্রতিদিন ভিড় করছেন চিড়িয়াখানায়, যা বানরগুলোর উপর চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতি এড়াতে দর্শনার্থীদের জন্য সময়সীমা, লাইভ স্ট্রিম নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট ভিউইং নিয়ম চালু করেছে কর্তৃপক্ষ। বিদেশি পর্যটক থেকে স্থানীয় দর্শনার্থী সবার কাছেই পাঞ্চ এখন আকর্ষণের কেন্দ্র। কেউ তার বেড়ে ওঠাকে স্বাভাবিক পরিবর্তন হিসেবে দেখছেন, আবার কেউ মিস করছেন পুতুল জড়িয়ে থাকা সেই আগের পাঞ্চকে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসন্তের রং ছড়িয়েছে ঐতিহ্যবাহী চেরি ফুল। মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ভিড় করছেন দর্শনার্থীরা। বসন্তের এই সময় পর্যটকদের আনাগোনায় মার্কিন অর্থনীতিতেও এসেছে গতি। আরও চেরি গাছ লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। গোলাপি সাদা চেরি ফুলে মনোমুগ্ধকর এক দৃশ্য তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। টাইডাল বেসিন এলাকায় সেই দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগে ভিড় করছেন বিভিন্ন দেশের দর্শনার্থীরা। প্রতি বছর বসন্তে দেশ বিদেশের হাজারো মানুষ ছুটে যান এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে। আর স্থানীয়দের কাছে এটি ঐতিহ্যে পরিণত হয়েছে, যেখানে বসন্ত মানেই চেরি ফুল আর উৎসব মুখর পরিবেশ। আমি চেরি ফুল খুব ভালোবাসি, আর আমার বাসাতেও চেরি ফুল আছে। যখন এগুলো ফুটতে শুরু করে তখনই বুঝতে পারি টাইডাল বেসিনেও ফুল ফুটতে শুরু করবে। আমি প্রতি বছরেই এখানে আসি। 1912 সালে জাপানের উপহার হিসেবে দেয়া 3000-এর বেশি চেরি গাছ আজও বহন করছে দুই দেশের বন্ধুত্বের বার্তা। টাইডাল বেসিন, ইস্ট পোটোম্যাক পার্ক ও নদীর তীর জুড়ে রোপণ করা এই গাছগুলো যেন এক শতাব্দীর কূটনৈতিক সম্পর্কের জীবন্ত প্রতীক, স্মরণ করিয়ে দেয় ঐতিহাসিক বন্ধনের কথা। এটা জাপানের পক্ষ থেকে এক ধরনের উপহার, তাই না? আমার কাছে এটা এক ধরনের সংহতির প্রকাশ। বসন্তের এই সময় পর্যটকদের ভিড়ে স্থানীয় অর্থনীতিতেও আসে গতি। ব্যবসা বাণিজ্যে যোগ হয় বাড়তি প্রাণচাঞ্চল্য। সম্প্রতি জাপান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় পোটোম্যাক নদীর তীরে নতুন করে চেরি গাছ লাগানোর পরিকল্পনার কথা উঠে এসেছে, যা দুদেশের বন্ধুত্বকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ঋতুরাজ বসন্তের আগমনে জাপানেও এখন সাজ সাজ রব। টোকিও ছেয়ে গেছে চেরি ফুলের স্নিগ্ধ সাদা আর গোলাপি আভায়। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি শেষে প্রকৃতি সেজেছে এক মায়াবী রূপে, যা উপভোগ করতে টোকিওর উয়েনো পার্ক সহ বিভিন্ন উদ্যানে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত।
জাপানের রাজধানী টোকিওর উয়েনো পার্ক এখন যেন এক গোলাপি স্বর্গরাজ্য। শত শত চেরি গাছের ডালপালা ফুলে ফুলে ভরে ওঠায় উদ্যান জুড়ে এক মায়াবী রূপ ধারণ করেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে ভিড় করছেন অসংখ্য মানুষ। জাপানিদের কাছে চেরি ব্লজম বা সাকুরা কেবল একটি ফুল নয়, বরং এটি তাদের জীবন দর্শন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শত বছরের পুরনো হানামি প্রথার মাধ্যমে জাপানিরা প্রকৃতির এই ক্ষণস্থায়ী সৌন্দর্যকে উদযাপন করে। বসন্তের এই সময়ে পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সাথে নিয়ে গাছের নিচে বসে ঐতিহ্যবাহী খাবার আর আড্ডায় মেতে ওঠাই হানামির মূল আকর্ষণ। এই সামাজিক মিলন মেলা জাপানের যান্ত্রিক জীবনেও বয়ে আনে এক প্রশান্তির ছোঁয়া। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এবছরে টোকিওতে সাকুরা ফোটার ক্ষণ শুরু হয়েছে 19শে মার্চ, যা গেল কয়েক বছরের গড় সময়ের তুলনায় বেশ কিছুটা আগে। সাধারণত মার্চের শেষ সপ্তাহে ফুল ফুটলেও জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রার দ্রুত ওঠানামার কারণে এবার সময়ের কিছুটা হেরফের হয়েছে। তবে গত কয়েকদিনের বৃষ্টির পর রোদ ঝলমলে আকাশ উকি দিতেই ফুল ফোটা শুরু হয়েছে, যা পর্যটকদের জন্য তৈরি করেছে এক আদর্শ পরিবেশ। সাকুরার এই আকর্ষণ শুধু স্থানীয়দের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্বজুড়ে পর্যটকদের কাছেও এটি অন্যতম গন্তব্য। বিদেশের হাজারো পর্যটক শুধুমাত্র এই চেরি ব্লজম দেখতেই জাপানে পাড়ি জমিয়েছেন। এই পর্যটন জোয়ারের ফলে হোটেল থেকে শুরু করে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বইছে সুবাতাস, যা জাপানের অর্থনীতিও অবদান রাখে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের ঢেউ, ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা, চড়া মূল্য দিতে হবে শত্রুদের, হুঁশিয়ারি আরাক চীন। কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষের আশা রুবিওর। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে, ইয়েলো লাইন ঘিরে সামরিক শক্তি জোরদার। পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে অভিযান। এবং ইউক্রেনে নজিরবিহীন হামলা রাশিয়ার, সামরিক সরঞ্জাম ও তেল স্থাপনায় পাল্টা আঘাত কিয়েভের। যুদ্ধবন্ধে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। মালিহা, ধন্যবাদ আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।